রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের প্রস্তুতি সম্পন্ন হলে সম্ভব জবাব প্রধান উপদেষ্টার। বৈঠক শেষে যৌথ বিবৃতি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রেলওয়ে স্টেশন, লঞ্চ এবং বাস টার্মিনালে ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং ঈদের সপ্তম দিনেও সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রে ভিড়। বান্দরবানে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। লন্ডনে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে রোজার আগে নির্বাচনের প্রস্তাব করেছেন তারেক রহমান। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন করা যেতে পারে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার এবং জুলাই সনদ ঘোষণা করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। রাষ্ট্রের দুই মেরুর দুই কর্তার বহুল কাঙ্ক্ষিত মোলাকাত। নানা জটিল সমীকরণের উত্তর মেলাতে সবার চোখ যখন তাদের দিকে, তখন লন্ডনের দ্য ডরচেস্টারে দুই নেতার একান্ত বৈঠক। আজকের আবহাওয়াটা ভালো, এমন সরল বার্তা দিয়ে শুরু হয় কথোপকথন। আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তাবে সায় দিয়ে সরকার প্রধান জানান, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। যৌথ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ হবে। যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐকমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। এদিকে লন্ডনে যৌথ ব্রিফিংয়ের পর ঢাকার গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজনে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় সব ভুলে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে পুনর্গঠনের জন্য আহ্বান জানান তিনি। ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। আগামী নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্যের চেষ্টা করছে জামায়াত ইসলামী। এছাড়া দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা এবং মতবিনিময় চলছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনে দলীয় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভারসাম্য রেখে সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণের উপযুক্ত একটা রাষ্ট্র কাঠামো যদি নির্মাণ করা না যায়, এমন অবস্থায় নির্বাচন হয়ে গেলে কিন্তু সেই বাংলাদেশ আর কখনো নির্মাণ করা সম্ভব হবে না। একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই কিন্তু দলীয় প্রভাবমুক্ত হয়ে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোটাকে কোন দলের স্বার্থের দিকে না তাকিয়ে নিউট্রালি একটা কাঠামোগত পুনর্বিন্যাস করা সম্ভব একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের পক্ষে।
সিলেটের কৈলাসটিলা ৭ এবং সিলেট গ্যাস ফিল্ড ১০ কূপ থেকে নতুন ওয়ার্কওভারের মাধ্যমে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে ওয়ার্কওভারের কাজ পরিদর্শনের সময় তিনি কথা জানান। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্কওভার হচ্ছে, মানে ওই যে কূপের আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কৈলাসটিলার সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে MMCUD। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। এছাড়া ওই শিল্পে যে গ্যাসের ব্যাপারে যে একটা অভিযোগ আছে, সেগুলো দেখবো, ওদের মিটারিং স্টেশনে গিয়ে দেখবো যে এখানে এই এলাকার লোক গ্যাস পাচ্ছে কিনা। এখন ফেরা প্রসঙ্গ। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়ক, নৌ এবং রেলপথে বাড়ছে কর্মস্থলমুখী মানুষের চাপ। সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বাড়তে থাকে। বেলা বাড়লে যানবাহনের অতিরিক্ত চাপে যমুনা সেতুর টোল প্লাজায় যানবাহনের জট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহায় এই পথে চলাচলকারীরা। পর্যাপ্ত যানবাহন না থাকায় যাত্রীদের থেকে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ। এছাড়া কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে ভোলার লঞ্চ ঘাটগুলোয়। তবে লঞ্চ সংকট থাকায় তপ্ত রোদে ভোগান্তিতে হাজারো যাত্রী। দিনাজপুর, মৌলভীবাজার এবং পঞ্চগড় সীমান্ত দিয়ে আজ ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ। রাত থেকে সকাল পর্যন্ত তাদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাত ২:৩০টার দিকে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে এক পরিবারের ১৪ জন সহ ১৫ জনকে পুশিন করা হয়। বিজিবি জানায় তারা গেল বছরের অক্টোবরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যায়। চলতি মাসের ৭ তারিখে ভারতীয় পুলিশ তাদের আটক করে। গেল রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এদিকে সকালে মৌলভীবাজারের বড়লেখায় নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে নতুন করে ১৩ জনকে পুশিন করা হয়। পরে বিজিবির হাতে আটক হন তারা। অন্যদিকে ভোরে পঞ্চগড়ের সদর উপজেলায় গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী শিশু সহ ৭ জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের আটক করে পুলিশে দেয় বিজিবি। পটুয়াখালীর গলাচিপায় বিএনপি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল ১০টার দিকে একথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চর বিশ্বাস ইউনিয়ন জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রশাসন জানায় এলাকায় শান্তি রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষে জড়ান গণ অধিকার পরিষদ এবং বিএনপি নেতাকর্মীরা। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঈদুল আজহার ছুটির আমেজ কাটেনি কক্সবাজার এবং কুয়াকাটায়। এখনও পর্যটক সমাগমে মুখর সৈকতের বিভিন্ন পয়েন্ট। দেশের নানা প্রান্ত থেকে ভিড় করাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। টানা ছুটিতে কক্সবাজারের সর্বত্রই এখন পর্যটকে মুখর। এতে চাঙ্গা কক্সবাজারের হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাত। ঈদ ঘিরে এবার ৫০০ কোটি টাকার বেশি বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। একই চিত্র কুয়াকাটার সমুদ্র সৈকতেও। সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানী আর লাল কাঁকড়ার বিচরণ দেখতে পর্যটকদের বিরামহীন ছুটে চলা সেখানে। সৈকত এলাকায় উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। বান্দরবানের আলীকদমে ঘুরতে গিয়ে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার তৈন খালের আমতলী ঘাট থেকে স্মৃতি নামে ওই পর্যটকের মরদেহটি উদ্ধার করা হয়। গেল ৯ জুন ট্যুর এক্সপার্ট গ্রুপের ৩৩ সদস্যের একটি পর্যটক দল আলীকদম যায়। তারা তৈন খাল দিয়ে দুর্গম ক্রিস্টং পাহাড়ে যাওয়ার সময় পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে প্রবল স্রোতে তাদের মধ্যে ৩ জন ভেসে যায়।
তাদের মধ্যে গতকাল সকালে শেখ জুবাইরুল ইসলাম এবং আজ সকালে স্মৃতি নামে আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী নামে আরও একজন। আট বছর আগে এই দিনে রাঙামাটিতে পাহাড় ধসে ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টনক নড়েনি প্রশাসনের। এখনো লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন বিভিন্ন পাহাড়ে। ভয়াল সেই স্মৃতি মনে হলে এখনো শিউরে ওঠেন রাঙামাটির বাসিন্দারা। তারা বলছেন, পাহাড় ধসের পর গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি। এছাড়া পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় খেকোদের শাস্তি, ঝুঁকিপূর্ণ বসতি সরানো, বৃক্ষরোপণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ করা হয় নানা সুপারিশ, যার কোনোটি এখনো বাস্তবায়ন হয়নি। এখনো জেলার ১০ উপজেলার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। ব্যবস্থা না নেয় প্রতিনিয়তই বাড়ছে সেই সংখ্যা। সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। এছাড়া ব্রয়লারের দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম, আর অপরিবর্তিত রয়েছে অন্যান্য মাংসের দর। জামালপুরের বাজারে ঈদ পরবর্তী সময় সব ধরনের সবজির সরবরাহ ভালো থাকায় সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন সহ সব ধরনের সবজির দাম কমেছে। তবে কিছুটা বেড়েছে আলুর দাম। ময়মনসিংহের বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। বাজারে জিনিসপত্রের সরবরাহ যেমন কম, তেমনি কম ক্রেতার সংখ্যাও। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তবে কেজিতে ৩০ টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের দর। চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেশি। বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা কেজিতে। এছাড়া চাঁদপুরের বাজারেও চড়া মাছের দাম। দেশের বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। গত কয়েকদিনে অন্তত ২০ থেকে ২৫ হাজার পিস লবণযুক্ত চামড়া এসেছে সেখানে। তবে ঈদের পরে আজ শুক্রবার প্রথম হাট হলেও সেভাবে জমে ওঠেনি বেচাকেনা। এছাড়া চামড়া ক্রয় করার জন্য আসেননি ট্যানারি মালিক এবং তাদের প্রতিনিধিরা। প্রথম হাটের দিনে লবণযুক্ত গরুর চামড়া ৮০০ থেকে ১১০০ টাকা এবং খাসির চামড়া ৫০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। তবে সরকার চামড়ার সর্বনিম্ন মূল্য ১১৫০ টাকা নির্ধারণ করলেও সে দাম দিচ্ছেন না নাটোরের আড়ত মালিকরা। এবছর নাটোরে ৫ থেকে ৬ লাখ পিস গরুর চামড়া এবং খাসি বকরি সহ অন্যান্য ৭ থেকে ৮ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত লক্ষাধিক পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছে নাটোরের ব্যবসায়ীরা। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।